পুরান ঢাকায় বাড়ি ভাড়া নিয়ে পলিথিন তৈরির কারখানা, নিষিদ্ধের পরও কমেনি ব্যবহার। মাটিতে না মেশায় বাড়ছে পরিবেশ ও স্বাস্থ্যের ঝুঁকি। অসচেতনাকে দুষছেন উপদেষ্টা। সিলেটে সুপেয় পানির সংকট, বিল দিয়েও কাঙ্ক্ষিত সেবা পান না বাসিন্দারা। ৩ বছরেও ওয়াসা কার্যক্রম শুরু করতে না পারায় ক্ষোভ। এবং নিরাপত্তা ও বাড়তি ভিড় এড়াতে হজের আগেই বিশেষ পদক্ষেপ সৌদির। বাংলাদেশ সহ 14 দেশের মাল্টিপল ভিজিট ভিসা সাময়িক স্থগিত। চালু থাকছে সিঙ্গেল এন্ট্রি। সময় সংবাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে সরকার। আইন উপদেষ্টা বলেছেন, কমিশনের প্রস্তাব আশু, মধ্য ও দীর্ঘমেয়াদী ভাগে ভাগ করা হয়েছে। নির্বাহী আদেশেই বাস্তবায়ন সম্ভব প্রস্তাবগুলোর বিবেচনা করবে সরকার। আর মধ্য দীর্ঘমেয়াদী সুপারিশ নিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝিতেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্র সংস্কারে গঠিত প্রথম ধাপের ৬ কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে আইন উপদেষ্টার সংবাদ সম্মেলন। উপদেষ্টা জানান, কমিশনের প্রস্তাব আশু, মধ্যম ও দীর্ঘমেয়াদী এই ৩ ভাগে ভাগ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার, নাগরিক সেবায় গণশুনানি, ২টি নতুন বিভাগ, কালো টাকা সাদা করার নিয়ম বাতিল সহ নির্বাহী আদেশে আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাবগুলো সরকারই বাস্তবায়ন করতে পারে বলে জানান উপদেষ্টা। আশু করণীয়ের মধ্যে আমাদের জনপ্রশাসন সংস্কার কমিশন যে আছে, ওনারা প্রস্তাব করেছেন একটা স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করতে হবে। আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের ব্যাপারে বিভিন্ন অভিযোগ আছে, রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে, পেশাদারিত্ব নিয়ে। এই জন্য ওনারা নতুন করে আচরণ বিধি প্রণয়ন করতে বলেছেন। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, রাজস্ব বোর্ড আলাদা করে রাখার প্রয়োজন নাই, দুইটাকে একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে হবে। তবে মধ্য ও দীর্ঘমেয়াদী প্রস্তাবগুলো নিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝিতেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আশু করণীয়র যে লিস্ট আছে, সেগুলির কিছু কিছু ব্যাপারে রাজনৈতিক দলের সাথে আলোচনার প্রয়োজন হতে পারে। আবার কিছু বিষয় আছে এতই মামুলি, এতই ছোটোখাটো, যেটা প্রশাসনিক একটা আদেশের মাধ্যমে করা সম্ভব। আর রাজনৈতিক ঐক্যমত্যের লক্ষ্যে ফেব্রুয়ারি মাঝামাঝি সময় থেকে আলাপ শুরু হবে এবং এই ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাপারে মতকে বোঝানোর চেষ্টা করা হবে। উপদেষ্টা বলেন, মত প্রকাশের স্বাধীনতা এবং গণতন্ত্রের প্রতি সরকারের শ্রদ্ধাবোধ আছে বলেই এখনো কর্মসূচি দিতে পারছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। সরকারের সহনশীলতা, অবাধ মত প্রকাশের পরিবেশ এবং গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সরকারের অসীম শ্রদ্ধাবোধের কারণে এগুলি হচ্ছে। বিএনপির তৈরি করা জুলাই ঘোষণাপত্র নিয়ে শিগগিরই ছাত্রদের সঙ্গে আলোচনা হবে বলেও জানান ডক্টর আসিফ নজরুল। আমাদের যারা ছাত্র নেতৃবৃন্দ আছে ওনাদের সাথে বসবেন। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। নিষেধাজ্ঞার মধ্যেই বছরে উৎপাদন হচ্ছে প্রায় ১২ লাখ মেট্রিক টন পলিথিন। অভিযানে কারখানা বন্ধ হলেও গোপনে আবারও চালু হচ্ছে। শক্ত অবস্থানের ঘোষণা দিয়েও সফলতা পাচ্ছে না সরকার। অসচেতনতাকে দুষছেন পরিবেশ উপদেষ্টা। বিশেষজ্ঞদের মতে, সস্তা বিকল্প ব্যবস্থা করা না গেলে আইন প্রয়োগেও মিলবে না সুফল। আসিফ মোহাম্মদ সিয়ামের রিপোর্ট। এ যেন বাতের নিচে অন্ধকার। দেখতে আবাসিক ভবন হলেও বন্ধ দরজার পেছনে পলিথিন কারখানা। পরিবেশ অধিদপ্তরের ধারাবাহিক অভিযানের পরও চলছে উৎপাদন। এই চিত্র রাজধানীর পুরান ঢাকায়। কেন পরিবেশ বিধ্বংসী নিষিদ্ধ পলিথিনের এত দৌরাত্ম্য, তার উত্তর খোঁজার চেষ্টায় সময় সংবাদ। গেল মাসে এই এলাকায় অভিযান শেষে ফেরার পথে হামলার শিকার হন পরিবেশ অধিদপ্তরের পরিচালক। এতে ৬ জনকে গ্রেফতার রিমান্ড দেওয়া হলেও আত্মগোপনে চলে যান অনেক মালিক। বন্ধের কয়েকদিন পর ফের চালু হয় কারখানাগুলো। এতদিন তো বন্ধ ছিল, কালকে থেকে না কবে থেকে আবার করছে, সরকারের নিষেধ দিছে, বন্ধ ছিল। ৫ আগস্টের পর প্রাথমিকভাবে সুপার শপ ও কাঁচাবাজারে পলিথিন নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। যদিও এমন সিদ্ধান্তে নানা বিড়ম্বনার অভিযোগ ভোক্তাদের। বিকল্প ব্যাগের জন্য গুনতে হচ্ছে বাড়তি টাকা। ৫৫৪ টাকার বিল হয়েছে আমার, তো সেই জন্য আমার যদি ৮ টাকার ব্যাগের প্রাইস দিতে হয় সেটা তো অনেক বেশি। 3টা ব্যাগ লাগতেছে, আমাদের ব্যাগের জন্য আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু প্রাইসটা একটু রিজনেবল মধ্যে হলে ভালো। আমাদের থেকে যে ব্যাগটা পারচেস করতে হচ্ছে, ওনারা টাকা দিয়ে পারচেস করছেন, সেটা নিয়ে আসলেও আমরা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ওনাদেরকে ডিসকাউন্ট করে দিব। ২০০২ সালে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধের পর পলিথিনের নাম রাজস্বের খাতা থেকে মুছে গেলেও প্রতি বছরই চলছে কোটি কোটি টাকার এই বাণিজ্য। নিষেধাজ্ঞা অভিযানের পরও সবই চলছে আগের মতো। এজন্য জনসাধারণের অভ্যাসকেই দায়ী করছেন পরিবেশ উপদেষ্টা। বাসায় নিশ্চয়ই একটা ছালার ব্যাগ থাকবে, নিশ্চয়ই একটা কাপড়ের ব্যাগ থাকবে, নিশ্চয়ই একটা পাটের ব্যাগ থাকবে, তাহলে বিকল্প নেই বলেন কেন? বিকল্প নেই বলে যেটা ব্যবহার করছে
করছেন, ওইটা আপনাকে কি অসুস্থতা দিচ্ছে জানেন? এখন বলছে মানুষের মস্তিষ্কে ঢুকে গেছে পলিথিন, মাইক্রোপ্লাস্টিক, এবং এইটা মস্তিষ্কের রক্ত প্রবাহ বন্ধ করে দিতে পারে। এরপরেও যদি বলেন যে পরিবেশ অধিদপ্তর কেন পারছে না, তাহলে আগে আপনি জিজ্ঞেস করেন নিজেকে যে সমাজ হিসাবে আমরা কেন পলিথিন শপিং ব্যাগ বর্জন করতে পারছি না। বিশেষজ্ঞ বলছেন, ভর্তুকি দিয়ে হলেও সহজ বিকল্পের পথে না হাঁটলে এই বিষাক্ত পণ্য গিলে খাবে দেশের নদী, মাঠ, প্রাণ, প্রকৃতি। একই সাথে পলিথিনের উৎস থেকে পলিথিন বন্ধ করতে হবে, একই সাথে মানুষের প্রয়োজন মেটানোর জন্য সহজলভ্য একটি বস্তু, দ্রব্য বা ব্যাগ মানুষের যোগান দিতে হবে। যদি পাশাপাশি দুটো কাজ করা যায় তাহলে পলিথিন নিয়ন্ত্রণ হবে। পরিবেশ বাঁচাও আন্দোলনের গবেষণা বলছে বছরে 12 লাখ মেট্রিক টনের বেশি প্লাস্টিক পলিথিন উৎপাদন হচ্ছে। এর মধ্যে দিনে 73,000 টন পলিথিন বর্জ্য ফেলা হয় পদ্মা, মেঘনা ও যমুনা নদীতে। না আছে অধিদপ্তরের ছাড়পত্র, না আছে সচেতনতা কিংবা সরকারের কঠোরতা। পলিথিন গিলে খাচ্ছে প্রকৃতি। জাতিসংঘ বলছে 2050 সালের মধ্যে নদী ও সমুদ্রে পলিথিনের পরিমাণ হবে মাছের চেয়েও বেশি। অথচ এর নির্মূলে কার্যকরী কোনো উপায় এখনও জানা নেই দায়িত্বশীলদের। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। একই চিত্র গোটা দক্ষিণাঞ্চলেও। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না নিষিদ্ধ পলিথিনের ব্যবহার। হাটবাজার, শপিং মল, রেস্তোরাঁয় পলিথিনের হরহামেশা ব্যবহার হচ্ছেই। পরে আবর্জনা হিসেবে ফেলা হচ্ছে রাস্তাঘাট কিংবা খোলা জায়গায়। বরিশাল মহানগরীতে প্রতিদিন 2 থেকে 250 টন বর্জ্যের এই 1/3 পলিথিন বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। আর গবেষকরা বলছেন, মাটিতে ফেলা পলিথিন ধ্বংস হয় না, খাদ্য হিসেবে যায় মানুষের পেটে। অপূর্ব অপুর রিপোর্ট। বরিশাল শহরের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানে খাবার ঝুলছে পলিথিনে। হাটবাজার, শপিং মল, রেস্তোরাঁ সব জায়গাতে অবাধ ব্যবহারের। প্রয়োজন শেষে ফেলে দেয়া হচ্ছে খোলা জায়গায় কিংবা জলাশয়ে। ব্যবহৃত পলিথিন পানিতে ভাসতে ভাসতে যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়। পরিচ্ছন্নতা কর্মীরা কখনো কখনো তা তুলে খাল পাড়ে স্তূপের পর স্তূপ করে রাখছেন। বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় প্রতিদিন 200 থেকে 250 টন বর্জ্য অপসারণ করা হয়, যার 1/3 পলিথিন। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনেরও উদ্বেগ পলিথিন নিয়ে। আমরা যত অভিযান চালাই, প্রত্যেকটা অভিযানে পলিথিনের পরিমাণটা হচ্ছে সবচেয়ে বেশি। এই পলিথিনগুলোকে কোনো রিউজ বা কোনোভাবে রিসাইকেলের কোনো উদ্যোগ নেই বললেই চলে। আমাদের সকলেরই উচিত এই পলিথিনের ব্যবহার কমানো। পলিথিন লাগে আমার 8 আনা, আপনি যদি একটা ব্যাগ দেন যার দাম 30 টাকা, তাহলে তো মানুষ ব্যবহার করবে না। তাহলে আপনাকে ওই মানুষের জন্য ব্যবহার বান্ধব জিনিসপত্র দিতে হবে। গবেষকরা বলছেন, এসব পলিথিন মাটিতে পচে না, ধ্বংসও হয় না, কৃষি জমিতে ফলন কমায়, এমনকি প্রক্রিয়াজাত হয়ে মানুষের শরীরের ভেতরে গিয়ে আক্রান্ত করে নানা রোগে। এটা যখন ডিগ্রেড হয়ে মাইক্রোপ্লাস্টিক এবং ন্যানোপ্লাস্টিকে পরিণত হয়, এই ন্যানোপ্লাস্টিকটা আমাদের খাদ্যদ্রব্যের মাধ্যমে আমাদের শরীরে আসে এবং আমাদের শরীরে আসলে আমাদের কিডনি, হার্টে এটা সরাসরি এফেক্ট করে। সময়ের প্রেক্ষিতে পলিথিনটা করে আস্তে আস্তে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, তখন মাটিতে বিষক্রিয়া তৈরি করে এবং বেশ কিছু উপাদানের সাথে রিয়্যাক্ট করে ফসলের জন্য এটা যেটা বিষাক্ত এভাবে একটা উপাদানে পরিণত হয়। বিভিন্ন সময়ে অভিযানেও ঠেকানো যাচ্ছে না পলিথিনের ব্যবহার। এ কারণে জনসচেতনতায় জোর দিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা। পলিথিন খুচরা বাজারে যেমন আসতেছে, তেমনি গোডাউনে এবং যেখানে পলিথিন উৎপন্ন হচ্ছে সেই জায়গায় এই বর্তমানে উপদেষ্টা মহোদয়ের নির্দেশে আমরা সেগুলোতে এনফোর্সমেন্ট করছি। বরিশালে ব্যবহারকৃত পলিথিনের অধিকাংশই রাজধানী ঢাকা থেকে আসে। গবেষকদের তথ্য মতে একটি পলিথিন মাটিতে মিশে যেতে লাগে 200 থেকে 400 বছর। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট পরিদর্শন শেষে কথা বলছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সরাসরি যাচ্ছে সেখানে। আপনাদের কন্ট্রিবিউশন অনেক, এবং এইগুলি কিন্তু বাড়িয়ে যেতে হবে। যেহেতু জমি কিন্তু বাড়বে না, আপনার কিন্তু জনসংখ্যা বাড়তেই থাকবে। জনসংখ্যা যেসব বাড়তে থাকবে কিন্তু আপনার খাওয়ার চাহিদাও বাড়তে থাকবে। কিন্তু জমি কিন্তু ভাববেন যে বঙ্গোপসাগর বাদ দিয়ে জমি বানায় নিব, ওটা কিন্তু সম্ভব না। বাট ওখানে বঙ্গোপসাগরে বিল্ডিং করবো, ওইটাও কিন্তু সম্ভব না। কিন্তু জনসংখ্যা কিন্তু আপনি যতই চেষ্টা করেন না কেন, এই জিরো আনা আমাদের দেশের জন্য কিন্তু খুবই ডিফিকাল্ট। এই জন্য আপনার এই প্রোডাকশন বাড়াতে হবে এবং নতুন নতুন
এই ধান বা অন্যান্য আবিষ্কার করতে হবে যার ফলন অনেক যেন বৃদ্ধি পায়। সেদিন এই নাটার এই ছিল না কি আসলো, উনি বলতেছেন কি একটা ধান জানি করা হয়েছে যেটা প্রায় বিঘা প্রতি 25 না 26 মনের মতো হয়। তা আমাদের ওই দিকে আপনাদের একটু বেশি খেয়াল রাখতে হবে, মানে এই উৎপাদনটা যেন বাড়ে। আর প্লাস দেখেন তো আমাদের তো এই মানে তেল বাইরে থেকে আমদানি করতে হয়, ডাল আমাদের বাইরে থেকে আমদানি করতে হয়, এই যে ধরেন রোজার সময় আসবে এই যে ছোলা আমদানি করতে হয়, এইগুলির ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে। কিন্তু কৃষকদের ক্ষেত্রে হলো একটা হলো কৃষক হলো যেটার ভিতরে তার বেশি প্রফিট হবে সে কিন্তু ওই দিকে যাবে। এখন দেখেন যে চাঁপাইনবাবগঞ্জের দিকে ওদিকে কিন্তু আম বাগান বেড়েই চলছে, যেহেতু এখন তারা ভাবে যে আমে তাদের প্রফিট বেশি। কিন্তু আপনারা একটা ভালো কিছু করছেন যে আমের মাঝখান দিয়ে আবার আপনারা আদা প্লাস ওই কি বলে হলুদ এই যে ব্যাগে ব্যাগে করে দেওয়ার ব্যবস্থা করছেন, এটা কিন্তু একটা খুব ভালো উদ্যোগ। এবং এতে কিন্তু সংবাদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা। 2024-25 শিক্ষাবর্ষে আসন সংখ্যা 1816টি। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয়, সরাসরি যাচ্ছি তার কাছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক 2024-25 শিক্ষাবর্ষের যে পরীক্ষা সেটি কিন্তু ভর্তি পরীক্ষা সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। একটি পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। আপনি জানেন যে মূলত 4টি পর্বে ভাগ করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা, সেই ভর্তি পরীক্ষার যে ডি গ্রুপের যে পরীক্ষা চলছে সেই পরীক্ষা কিন্তু 4টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রথম যে পর্ব সেই পর্ব ইতিমধ্যে শেষ হয়েছে। সেখানে আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে খুশি মনেই হল থেকে বেরিয়েছেন। দর্শকদের উদ্দেশ্যে একটু জানিয়ে রাখতে চাই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মূলত 1818টি আসন রয়েছে, যার বিপরীতে পরীক্ষা দিচ্ছেন মূলত 2,62,490 জন শিক্ষার্থী যেখানে পরীক্ষা দিচ্ছেন। ফলে দেখা যাচ্ছে যে একটি আসনের বিপরীতে প্রায় 145 জন শিক্ষার্থী এই ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করছেন। ফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীদের মধ্যে একটি উৎকণ্ঠা বিরাজ করছে যে এত আসনের একটি আসনের বিপরীতে এত সংখ্যক শিক্ষার্থী পরীক্ষা দেওয়ায় তাদের ভাগ্য কিভাবে নির্ধারণ হবে সেটি তারা মূলত চিন্তা করছেন। এবং অভিভাবকদের এতক্ষণ সরাসরি ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আমন মৌসুমে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়েন ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধোপাউড়া উপজেলার কৃষকরা। পানিতে তলিয়ে নষ্ট হয় ফসলি জমি, সবজির ক্ষেত। ক্ষতি পুষিয়ে নিতে এবার বড় আবাদ ঘিরে স্বপ্ন বুনছেন চাষিরা। তবে সারের বাড়তি দাম আর শ্রমিকের অতিরিক্ত মজুরি দুশ্চিন্তায় ফেলেছে তাদের। তবে প্রণোদনা সহ মাঠ পর্যায়ে নানা পরামর্শ দেওয়ার দাবি কৃষি বিভাগের। হোসেন আলীর তোলা ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। ময়মনসিংহের ধোবাউড়ার জয়পুর গ্রামের কৃষক খুরশেদ আলী কয়েক মাস আগের বন্যায় ক্ষতিগ্রস্ত হয় তার আমন ধানের পুরো ফসল। এবার বোরো মৌসুমে সেই ক্ষতি পুষিয়ে নিতে বোরো আবাদ করছেন তিনি। বোরোটায় আমরা রইল একটা স্বপ্ন দুধ এটা আমরা ঠিক মতন ফল টল ফলাইয়া নিতে পারি, তো হইলে আমরা ফুল আনলে আমরা চলতে ফেলতে পারবো। শুধু খুরশেদ আলী নয়, বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়া জেলার হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলার কৃষকরা নতুন উদ্যমে ঘুরে দাঁড়াতে সংগ্রাম করছেন। তবে কৃষি উপকরণের দাম বৃদ্ধি ও শ্রমিকের অতিরিক্ত মজুরি বাড়ায় দুশ্চিন্তার ভাঁজ তাদের কপালে। অনেকে খরচ বাঁচাতে জোটবদ্ধ হয়ে প্রস্তুত করে দিচ্ছেন একে অপরের জমি। একজনের জমি আরেকজনের লাগাইতেছি, আরেকজনের জমি আরেকজন লাগাইতেছি, কারণ আমাদের কাছে তো এই টাকা পয়সা নাই। সারাসিন 1000 টাকা বস্তা, মনে হয়েছে এটা 1500 টাকা বস্তা। সব কিছুর দামই বাড়তি। সরকার থেকে আমরা কোনো সহযোগিতা পাই নাই। এখন বড় করতেছি, এটাও ঋণ দেনার উপরে করতেছি। তবে কৃষি বিভাগের দাবি বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে সাধ্য মতো কৃষকদের প্রণোদনা সহ মাঠ পর্যায়ে নানা পরামর্শ দেয়া হচ্ছে। 60,000 কৃষককে আমরা বড় প্রণোদনা দিয়েছি। এক্ষেত্রে আমরা বন্যা ক্ষতিগ্রস্ত যে সমস্ত উপজেলাগুলো ছিল তাদেরকে একটু প্রাধান্য দিয়ে আমরা এই কার্যক্রমটা বাস্তবায়ন করছি। জেলায় এবছর বোরো আবাদের লক্ষ্যমাত্রা 2,63,730 হেক্টর জমি।
আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় সার কীটনাশকের পর্যাপ্ত সরবরাহ এবং কৃষি প্রণোদনা বাড়ানোর দাবি ক্ষতিগ্রস্ত এইসব কৃষকদের। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। দেখছেন সময় সংবাদ। পবিত্র হজ সামনে রেখে নিরাপত্তা ও বাড়তি ভিড় এড়াতে বিশেষ পদক্ষেপ নিল সৌদি আরব। বাংলাদেশ সহ 14 দেশের মাল্টিপল ভিসা সাময়িক স্থগিত করেছে দেশটির সরকার। 1 ফেব্রুয়ারিতে কার্যকর করা ভিসা নীতির অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই দেশগুলোর জন্য সিঙ্গেল এন্ট্রি ভিসা চালু রাখা হয়েছে। রিয়াদ থেকে আরিফুর রহমানের রিপোর্ট। গেল বছরের তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঠেকাতে এবার হজের আগেই বিশেষ পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। হজের মৌসুমে অনুমোদনহীন হজ যাত্রীর ভিড় এবং নিরাপত্তা ঝুঁকি কমাতে বাংলাদেশ সহ এশিয়া ও মধ্যপ্রাচ্যের 14টি দেশের নাগরিকদের 1 বছরের মাল্টিপল ভিজিট ভিসা বা একাধিকবার প্রবেশের ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। এই 14টি দেশের সাধারণ নাগরিক সর্বোচ্চ 30 দিনের একক প্রবেশ ভিসা পাবেন। কূটনৈতিক, আবাসিক, হজ ও ওমরা ভিসার ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না। তালিকায় বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হলো আলজেরিয়া, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডান, মরক্কো, নাইজেরিয়া, পাকিস্তান, সুদান, তিউনিসিয়া ও ইয়েমেন। মাল্টিপল এন্ট্রি ভিসা স্থগিত করা একটি অস্থায়ী পদক্ষেপ বলে জানিয়েছে সৌদি সরকার। হজের কার্যক্রম শেষ হলে এই সিদ্ধান্তের পরিবর্তন হতে পারে বলেও মনে করছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা। অনেক লোক এই বছরের মাল্টি ভিসা করে এখানে অনেকে কাজ করছে বা অনেক কিছু অনেক লোক এখানে আসছে। তো এই জিনিসগুলো আসলে বিবেচনা করে সরকার, এবং তাছাড়া সামনে হজ, আপনি জানেন হজের কারণেও হয়তো বা তারা এই মাল্টি ভিসা বন্ধ রেখেছে। আশা করি হজের পরে এটা একটা সুবিধা হবে বলে আমরা মনে করছি। হজের ভিসা, উমরা ভিসা চালু আছে। ভিজিট ভিসা যেগুলো 1 বছরে ছিল আবার হয়তো বন্ধ আছে। আমরা আশাবাদী ইনশাল্লাহ বড় হজের পরে মনে হয় এগুলো ইনশাল্লাহ চালু হবে। মূলত একাধিক প্রবেশ ভিসার অপব্যবহার রোধ করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। গত বছর 2024 সালে হজের সময় অতিরিক্ত ভিড় এবং তীব্র গরমে প্রায় 1200 হজযাত্রী মারা যান। এ ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই এ বছরে পবিত্র হজের আগেই কর্তৃপক্ষ নতুন ভিসা নীতির কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী 5ম দফায় আরও 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস। বিনিময়ে 183 ফিলিস্তিনিকে ছেড়েছে তেল আবিব। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতি পরবর্তী ধাপের আলোচনার জন্য কাতারে প্রতিনিধি দল পাঠানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি হামাসকে নির্মূলের হুঁশিয়ারও দেন। ইসরায়েলের ক্রমাগত চুক্তি লঙ্ঘনের কারণে এই যুদ্ধবিরতি টিকিয়ে রাখা কঠিন বলে অভিযোগ করেছে হামাস। এদিকে আল জাজিরা জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি মেনে গাজার নেট জারিম করিডোর থেকে সম্পূর্ণভাবে তাদের সেনাবাহিনী সরিয়ে নেওয়া শুরু করবে ইসরায়েল। এ পদক্ষেপটি গাজার উত্তর এবং দক্ষিণ অংশের মধ্যে মুক্ত চলাচল নিশ্চিত করবে। সময় সংবাদ। এবার বিপিএল প্রসঙ্গ। বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার একদিন পরে ট্রফি নিয়ে কীর্তনখোলা পারে যাচ্ছে ফরচুন বরিশাল। তবে সমর্থকদের চাওয়া অনুযায়ী লঞ্চে নয়, চার্টার্ড ফ্লাইটে শিরোপা যাবে বরিশাল। সেখানে বেলস পার্কে সমর্থকদের সঙ্গে শিরোপা উৎসবে মাতবেন তামিম, মুশফিক, রিশাদরা। এছাড়া আয়োজন করা হবে বিশেষ ফটো সেশনের। বিপিএলের গেল মৌসুমে চ্যাম্পিয়ন হয়ে শিরোপা বরিশাল নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন ফরচুন বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমান। তবে নানা সমস্যার কারণে শেষ পর্যন্ত তার হয়ে ওঠেনি, জানিয়ে আক্ষেপ ছিল দলটির সমর্থকদের মাঝে। তবে রেকর্ড গড়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়ে সমর্থকদের সেই আক্ষেপ মেটাতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। পুরো টুর্নামেন্ট জুড়েই মাঠে বসে ক্রিকেটারদের সাহস ও শক্তি জুগিয়েছেন বরিশালের সমর্থকরা। তাই তো 11তম আসরের চ্যাম্পিয়ন হওয়ার একদিন পরেই শুধুমাত্র ভক্তদের জন্য ট্রফি নিয়ে কীর্তন খোলার পারে যাচ্ছে ফরচুন বরিশাল। তবে সমর্থকদের চাওয়া অনুযায়ী লঞ্চে নয়, চার্টার্ড ফ্লাইটে শিরোপা উড়ে যাবে বরিশালে। শুধু এই আসরের শিরোপা নয়, গত আসরের শিরোপাও নিজেদের সঙ্গে নিবে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা। সমর্থকদের সঙ্গে শিরোপা উৎসব করবেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, নাজমুল হোসেন শান্ত সহ বরিশালের বাকি ক্রিকেটাররা।
বরিশালের বেলস পার্কে শিরোপা উদযাপন অনুষ্ঠান শুরু হবে দুপুর 2টা থেকে। এর আগেই সেখানে পৌঁছাবেন ক্রিকেটাররা, যেখানে সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তামিম, মুশফিক, শান্তরা। করা হবে বিশেষ ফটো সেশনও। এছাড়া সমর্থকদের জন্য কনসার্ট আয়োজনের পরিকল্পনাও করছে ফরচুন বরিশাল। সমর্থকদের সঙ্গে ক্রিকেটারদের এই উৎসব চলবে বিকেল 5টা পর্যন্ত। এরপর আবারও ঢাকায় ফিরবেন ফরচুন বরিশালের ক্রিকেটাররা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।